ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার করা হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তে অপরাধ প্রমাণিত হলেই গ্রেপ্তার। আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। 4 দিনের সফরে সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। 4 ভ্যাকসিন নিয়েও আক্রান্ত কোভিডে 9 দিনে 42 জনের ভাইরাস শনাক্ত। নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতি তুলনামূলক কম। সাভারে 7.5 লাখ পিস চামড়া সংগ্রহ পরিদর্শনে শিল্প উপদেষ্টা। নির্বাচিত সরকার এলে দ্রুত শেষ হবে সিইটিপির উন্নয়ন, আশা ট্যানারির। এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে সোয়াট টিমের মহড়া। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বাফুফে, মাঠের ভেতরে দর্শক ঢুকলে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি ইসরাত মুক্তি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হলেই তাকে গ্রেফতার করা হবে। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। এর আগে রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। TG339 থাই এয়ারওয়েজের ফ্লাইটটিতে গেল রাত 1:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টার নিয়ম মাফিক আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে ভিআইপি লাউঞ্জ থেকে ছাড়েন তিনি। এ সময় আব্দুল হামিদের সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক। গেল মে মাসের 8 তারিখ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককে উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গেল 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। চার দিনের সরকারি সফরে সন্ধ্যায় যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মাননা গ্রহণের পাশাপাশি এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। ডক্টর ইউনূসের সফরকে ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা, তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার 10 মাস পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি আদায়ের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। সিলেটের যেটা ওসমানী বিমানবন্দর যে প্রবলেমগুলো হয়, এইগুলা যেন আমরা প্রবলেম সলভগুলা করতাম পারি, এই দাবিগুলো আমরা তার উপরে রাখি। আমরা উনি লন্ডনে আসার পর লন্ডনের যুক্তরাজ্য প্রবাসী যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন এবং দাবি দেওয়া পূরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য জুড়ে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি, চলছে সভা সমাবেশ। কমিউনিটি নেতারা মনে করছেন এই সফর বাংলাদেশের জন্য গর্বের ও গৌরবের। আমরা বলবো যে এটাকে আপনার বেরিয়ে নেওয়া হয়েছে, উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। কিংয়ের সাথে আলাপ করবেন, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবেন, আমাদের কমিউনিটি ওনাকে সর্বাত্মকভাবে সাহায্য করবে এবং উই আর ভেরি প্রাউড অফ হিম। 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজার হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। দেশে করোনা সংক্রমণ আবারও শুরু হয় বাড়ছে দুশ্চিন্তা। গত 9 দিনে দেশে 42 জনের কোভিড শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে 4 ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিও রয়েছেন। যদিও ভাইরোলজিস্টরা বলছেন করোনার 2টি ভ্যারিয়েন্ট সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতির মাত্রা কম। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। টিকার 4টি ডোজ নেবার পর 80 বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে হবে ভাবেননি এই নারী। নিউরো জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর কোভিড শনাক্ত হয় তার। পরে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিয়ে অক্সিজেন নির্ভরতা কমেছে তার। নিউরো সমস্যা ছিল, এর সাথে এই করোনা বার্ধক্যজনিত 80-র উপরে বয়স, তো এখন অবস্থা ভালোর দিকে। ডিএনসিসিতে ঈদের মধ্যে শনাক্ত 16 জনের 3 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যাদের ইতিপূর্বে টিকা নেবার পাশাপাশি রয়েছে অন্য শারীরিক জটিলতা। 24 জুন থেকে 25 সালের 3 জুন পর্যন্ত কোভিডে মৃত্যু শূন্য ছিল বাংলাদেশে। দীর্ঘ 1 বছর পর একজনের মৃত্যু ও গত 9 দিনে 42 জনের আক্রান্ত হবার খবর দুশ্চিন্তা বাড়িয়েছে। এখন আবার একটু কোভিডের প্রাদুর্ভাব বেড়েছে। গত 1 মাসে আমাদের এখানে 16 জন রোগী রিপোর্ট করেছে। এর মধ্যে 6 জন রোগী আউটডোর ট্রিটমেন্ট পেয়ে হচ্ছে যে বাসায় চলে গেছে। 10 জন ভর্তি হয়েছে। 10 জনের মধ্যে 7 জন সুস্থ হয়ে বাসায় চলে গেছে। আমাদের এখানে কোনো মর্টালিটি নাই। আর 3 জন বর্তমানে আমাদের আইসিইউতে 3 জন পেশেন্ট ভর্তি আছে। তবে ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলছেন, কোভিডের নতুন 2টি ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতি করবার ক্ষমতা কম। সামগ্রিকভাবে যেহেতু এটা ট্রান্সমিসিবিলিটি বেশি বা দ্রুত ছড়িয়ে পড়ছে, এই জন্য লোক সংখ্যায় বেশি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এবং যত বেশি আক্রান্ত হবে তত বেশি মানুষের লক্ষণগুলি প্রকাশ পাবে এবং নিউমোনিয়ার সংখ্যা বাড়বে। এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা একেবারেই যেহেতু ভেঙে পড়ে নাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটাকে একটা পূর্ণমাত্রায় একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ার মতো কোনো সম্ভাবনা আছে। পার্শ্ববর্তী দেশ ভারতে একদিনে 6 জন সহ চলতি বছরেই কোভিডে প্রাণ ঝরেছে 65 জনের। এরপর থেকে বাংলাদেশেও এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছিল, যার মধ্য দিয়ে সম্প্রতি একজন মারাও গেছে। কিন্তু যারা এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন তারা কোনো না কোনো রোগে আক্রান্ত বা বয়স্ক ব্যক্তি। তাই বয়স্ক এবং রোগে ভোগা ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে গতকাল থেকেই ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কের সার্ভেলেন্স বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, জানাবেন যে কোভিড সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দরে বাড়তি সতর্কতার জন্য কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে? প্রতিদিনই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 26টির মতো আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে। তো যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে ফ্লাইটগুলো আসে এবং ভারতের যে প্যাসেঞ্জাররা আসে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে আন্তর্জাতিক যে যাত্রীরা তাদের ক্ষেত্রেই করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধের জন্য তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীর জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং বিমানবন্দর টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সকলের জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং বিমানবন্দরের যে মেডিকেল টিম আছে তাদেরকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো ঈদের ছুটিতেও কিন্তু বিমানবন্দরের কর্মীরা তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন, এবং এই সময়তে মূলত আসলে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ ফ্লাইটগুলোই বেশি থাকে, এবং সকালের দিকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চলাচল করে। এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু মধ্যপ্রাচ্যের বাইরে ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে ফ্লাইট পরিচালিত হয় না, এবং মধ্যপ্রাচ্য, ভারত এবং পাকিস্তান এবং এই 3টি দেশের যাত্রী
যাত্রীদের ক্ষেত্রে এই বিশেষ মানে পরীক্ষা বা তাদের যে স্বাস্থ্য পরীক্ষার বিষয়গুলো সেগুলোতে বিশেষ জোরদার করা হয়েছে। তবে যাত্রীদের মধ্যে আমরা এখনও কিন্তু তেমন করে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি এবং এখনও কিন্তু যাত্রীরা যে করোনা ভাইরাসের সংক্রমণ যে আবার নতুন করে ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে তারা খুব একটা সচেতন নন। তবে বিমানবন্দরে যেসব যাত্রীরা আসছেন বিভিন্ন গন্তব্য থেকে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষার বা তাদেরকে তাপমাত্রা যে পরীক্ষার যে করোনার যে সংক্রমণ ক্ষেত্রে যেসব লক্ষণগুলো থাকে সেগুলো পরীক্ষার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা সেগুলো নিচ্ছেন। তো এখন পর্যন্ত চট্টগ্রাম সাধারণত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো করোনা যাত্রী শনাক্ত হওয়ার খবর আমরা পাইনি। তবে বিমানবন্দরের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যে ব্যবস্থা নিয়েছে তার সবশেষ। কোরবানির তৃতীয় দিনেও ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ সম্পূর্ণ হয়নি। দক্ষিণ সিটির কয়েকটি জায়গায় পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এদিকে বিক্রি না হওয়া কাঁচা চামড়া সড়কে পৌঁছে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন ভোগান্তিতে সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকে দুষছেন নগরবাসী। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কোরবানি ঈদে তৃতীয় দিন গড়ালেও ঢাকা দক্ষিণ সিটির পলাশীর মোড়ে পড়ে থাকতে দেখা যায় পশুর চামড়া। দক্ষিণ সিটির গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে দেখে মনে হবে চামড়া পচতে যে সময় দরকার তার পুরোটাই সময় পেয়েছে এই জায়গায়। এদিকে বিপাকে পড়েছেন এ পথের পথচারীরা। এভাবে তো চামড়া পচা চামড়া এভাবে ফেলে রাখা ঠিক না। এটা সাধারণ মানুষের এই যে নাকে গন্ধ যাচ্ছে, অনেক দুর্ভোগ হতেছে। এখান দিয়ে তো যাতায়াত করার মতো ইম্পসিবল, এখনো যেভাবে গন্ধ আসতেছে বলার বাইরে। তৃতীয় দিনেও এমন দশা সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকে দায়ী করছেন নগরবাসী। এইভাবে যদি চামড়া ফেলাই গন্ধের সুরে টেকা যায় না, বমি এসে যায়, এভাবে কি ঠিক রাস্তার ভিতরে ফেলাই নিয়ে রাখা? এটা কোনো দুর্গন্ধ নির্দিষ্ট জায়গায় একখান নিয়ে ফেলাইতে এটা কোনো কাজ? দুর্গন্ধ, মানুষ থাকতে পারতেছে না, উপরে গন্ধ যায়। প্লাস আপনার হচ্ছে এখানে আপনাদের স্কুল আছে সামনে, তো এখানে সবারই সমস্যা হইতেছে। এখানে আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতদের দাবি, পলাশীর মোড়ে পড়ে থাকা চামড়া বাইরে থেকে এনে ট্রাকে ফেলে রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের নজরে আসায় দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের কথা জানান তিনি। বাইরের কিছু ট্রাক এসে এই বর্জ্যটা এখানে ফেলে রেখে চলে গেছে, কে বা কাহারা আমরা জানি না। সিটি কর্পোরেশনের কোনো বর্জ্য এটা না, এটা চামড়া ব্যবসায়ীদের মধ্যে কে বা কারা বিক্রি করতে না পেরে এখানে ফেলে রেখে চলে গেছে। সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি ছিল ঈদের দিন 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনও কেন পুরোপুরি কার্যকর হয়নি এমন প্রসঙ্গে শিল্প উপদেষ্টা জানালেন, আগের সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই। বর্তমান সরকার চামড়া শিল্প উন্নয়নে কাজ করছে, তবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই সিইটিপির উন্নয়ন কাজে গতি ফিরবে বলে আশা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন সভাপতির। সিউল আহমেদের প্রতিবেদন। গত 2 বছরের তুলনায় 15 লাখ পিস কম লক্ষ্য ধরে এবছর 85 লাখ থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এবছর কোরবানি কম হওয়াতে এবং চামড়া নষ্ট হওয়ায় বর্তমান লক্ষ্যমাত্রা থেকেও আরও 15% কম কাঁচা চামড়া সংগ্রহের শঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে কোরবানি ঈদের তৃতীয় দিন সাভার বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা। কারখানা ছাড়াও বহুল আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি পরিদর্শন করেন তিনি। আলোচনায় বসেন সকল পক্ষের সাথে। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়দেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম পত্রের মাধ্যমে, এবং তেনারা কিন্তু মাইকিং করে এই বিষয়টাকে এনশিওর করেছে, এবং সেই কারণে গত কয়েক বছরের মতো ঢাকার বাইরে চামড়া ভিতরে ঢুকানোর কোনো পিড়াপিড়ি লক্ষ্য করা যায়নি। চামড়া কিউরিং এর জন্য, চামড়া প্রিজার্ভেশনের জন্য যে লবণ সরবরাহ যেটা করেছে, এটা এই সরবরাহের কারণে আমরা 3 মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ রাখা যায়, যেটা আমাদের ট্যানারি শিল্পে এবং সিটিপিতে খুব হেল্পফুল হবে আর কি। এ সময় শিল্প সচিব জানান, সিটিপি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। 2-3 মাসের মধ্যে সিটিপি নিয়ে কাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি। সিটিপির যে অবস্থা, আসলে চাইনিজ যারা করে দিয়ে গেছিল, এটা একটা ফল্টি ডিজাইন। সেইটাকে আমরা চালু, মানে যেহেতু অন্যান্য আমাদের কুরবানির সময় বড় আকারে আমাদের চামড়া আসে, এটা চালু রাখছি আমরা। এটা আসলে এখন পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে যে কোথায় কোথায় আসলে সব গলত আছে, এবং তাদের স্টাডি পাওয়ার পরে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব। গত সরকারের আমলেও সিটিপি নিয়ে অগ্রগতি কেবল কাগজে কলমে। প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের অগ্রগতি কতটুকু। এমন প্রশ্নে শিল্প উপদেষ্টা বলেন, আগের সরকার নিয়ে কোনো কথা বলার দরকার নেই, বর্তমান সরকার কাজ করার চেষ্টা করছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। আপনার 17 সালের গভর্নমেন্টের সাথে তো এখন কথা বলছেন না। আপনারা 17 সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না, কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের সাথে কথা বলছেন। এখন যে সরকারের সাথে কথা বলছেন এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। এদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সিটিপির উন্নয়নে কাজ দ্রুত হবে। ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কি করতে পারে আমরা জানি না। আসলে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সরকার পরবর্তীতে আসলে হয়তো তারা ইনিশিয়েটিভ নিতে পারে। এখন পর্যন্ত সব মিলিয়ে রাজধানীতে প্রায় 7.5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই চামড়া শিল্পকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত করা হয়। তবে তখন থেকেই এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি শতভাগ প্রস্তুত নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। তবে শিল্প মন্ত্রণালয় বলছে, আগামী 2 মাসের মধ্যেই এই সিটিপিটিকে শতভাগ প্রস্তুত করা হবে। তবে ট্যানারি মালিক যারা আছেন তারা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটির উন্নয়ন কখনোই সম্ভব নয়। সিউল আহমেদ, এখন, সাভার। কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় ক্ষেপণের উদ্দেশ্য থাকলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। বলেন, কিছু উপদেষ্টা মনে করে বিএনপি যা চায় তার বিপরীতে তাদের করাই কাজ। সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি, অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, আমাদের অলি ভাইয়ের, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সাহেবের এলডিপি, প্রত্যেকেই ডিসেম্বরে নির্বাচন কথা বলে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। কেউ কেউ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন। ঈদের ছুটি কাটাতে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যস্ত সময়ের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন গ্রামে। সোমবার সকাল থেকে বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুরা ও দারোরা এলাকায় ঘুরে ঘুরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। খোঁজ নেন এলাকার উন্নয়ন ও বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে। ন্যাশনাল পলিসির অংশ যে অঞ্চলগুলো অবহেলিত ছিল, আপনারা জানেন উত্তরবঙ্গ অবহেলিত ছিল, কুমিল্লা ছিল এবং বগুড়া, ফেনী সহ আরও কিছু অঞ্চল আছে যেগুলো আপনারা সবাই জানেন যে বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের দিক থেকে অবহেলিত ছিল। তো আমরা সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। তারই অংশ হিসেবে মুরাদনগরেও যেই একদম জনগণের জন্য প্রয়োজনীয় যেই কাজগুলো প্রয়োজন সেগুলো করা হচ্ছে এবং সামনের দিকে আমরা হাতে নেব।
এছাড়া সোশ্যাল মিডিয়ার গুজব মূলধারার গণমাধ্যমে উঠে আসাকে দুঃখজনক বললেন উপদেষ্টা। আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব চলে এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে হচ্ছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় যায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। জনপ্রতিনিধি না থাকায় জনগণ প্রতিদিনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায় অধিকাংশ সেবাই স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে এই বিষয়ে সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য। উৎসবের আমেজে ঈদ শুভেচ্ছার পাশাপাশি উন্নয়নের বার্তাও দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন কুমিল্লা। ঈদের ছুটিতে এখনও ঢাকা থেকে বাড়ি যাচ্ছেন অনেকেই, কেউ বা যাচ্ছেন আত্মীয়র বাড়ি, কেউ বা পর্যটন স্পটে। সব মিলিয়ে আবারও চঞ্চল হয়ে উঠেছে সড়ক, বাসস্ট্যান্ড ও রেলপথ। তবে টিকিট কালোবাজারি নিয়ে রয়েছে যাত্রীদের অভিযোগ। আবার অনেকেই যানজটের ভোগান্তি থেকে বাঁচতে আগেভাগেই ঢাকায় ফিরছেন। তবে ফেরার পথেও বাড়তি ভাড়ার আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রিয়জনের সাথে ঈদ শেষে রেলপথে রাজধানীতে ফিরছেন অনেকেই। ভিড় কম, নেই টিকিট নিয়ে শঙ্কা। তবে টিকিট কালোবাজারি নিয়ে দালাল আবারও সজাগ। অভিযোগ পাওয়া গেছে 250 টাকার টিকিট 600 টাকায় বিক্রি করার। টিকিট এখনো পাই নাই আর কি, বলতেছে হবে কিছুক্ষণ পরে। এমনি টিকিট পাওয়া যাইতেছে আর কি, সিট পাওয়া যাইতেছে না। আমরা যাবো যে রাজশাহী মেল ট্রেনে, এই ট্রেনে যাবো। হ্যাঁ, টিকিট পেয়েছি। সিট দুইটা, একটা পাইছি 3টার ভিতরে, আর 2টা পাই নাই। ওই টিকিটটা দেখতে গিয়ে দেখলাম যে তার সহযাত্রী যে তিনজনের নামই হচ্ছে নাজনীন সুলতানা। তো ব্যাপারটা হচ্ছে এরা যে এইভাবে ব্লেকিংগুলো করতেছে, এই ব্যাপারে রেল কর্তৃপক্ষ আসলে কতটা নজরদারি করতেছে। ঈদের তৃতীয় দিনে যারা ফিরছেন ঢাকায় তাদের মুখে স্বস্তির হাসি, কারণ কোনো ভোগান্তি ছাড়াই ফিরলেন এই ব্যস্ত নগরে। জীবিকার তাগিদে কেউ কেউ ঢাকায় ফিরলেও এখনো অনেকেই ছাড়ছেন ঢাকা। যারা নানা ব্যস্ততায় যেতে পারেনি তারাও বেড়াতে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়ি। অনেক কাজ আছে গরুর, করলাম, করে এখন শেষ করে ঈদ এখানে কাটিয়ে এখন দেশে চলে যাব। ঈদের যানজটের কারণে পরিবার আগে পাঠাই দিছে, ঈদের আগে পাঠাই দিয়েছিলাম। এখন আবার ঈদের পরে ছুটি হবে, ছুটি যখন খোলার জন্য ওদেরকে আনার জন্য যাইতেছে। এখন ঈদের আগেই যাওয়ার ইচ্ছা ছিল, ঈদের পরে পাওয়ার কারণে আর কি যাওয়া হলো না, এখন পাইছে আমি যাচ্ছি। ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এছাড়াও যারা যানজট ও দুর্ভোগ এড়াতে চান তারাও পরিবার পরিজন নিয়ে ফিরছেন ঢাকায়। এখনও ঈদের ছুটি শেষ না হওয়ায় রাস্তা কিছুটা ফাঁকা পেয়ে স্বজনদের সাথে দেখা করতেও ফিরছেন নিজ নিজ এলাকায়। সব মিলিয়ে মহাসড়ক ও বাস টার্মিনালগুলো আবারও কর্মচাঞ্চল্যে ফিরে যাচ্ছে। যানজট ছিল, ভাড়া বেশি ছিল, এই জন্য ঈদ আসতে পারি না, এখন আসলাম। তাও ভাড়া বেশি, যানজট প্রচুর। ঈদের সময় প্রচুর জাম ছিল, আসতে পারি নাই, এখন মনে করেন এই আজকে আসছি। তা ভাড়া একটু কম আছে এখন, ঠিক আছে, ওর সময় ভাড়া বেশি আসছিল, এই কারণে আর কি আসা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী চাপ। অনেক বাসে মিলছে না সিট। কোনো পরিবহন বেশি ভাড়া ও মাঝপথে যাত্রী নামানোর মতো ঘটনায় যাত্রী দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ভাড়া অতিরিক্ত বেশি নিচ্ছে, 300 টাকার ভাড়া, 500 টাকা ভাড়া বেশি। ওই যে ওরা 100 টাকা দেবে, 100 টাকা কয় আর ব্রিজে করে নিয়ে না, এরা শুনছেন 100 টাকা করে ব্রিজে করে নিয়ে না, 500 টাকা কয় ব্রিজে করে, 500 টাকা কি এখানে ব্রিজে করে ভাড়া? আপনারা নিজেই বলেন। মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ঈদের ছুটিতে সিলেটের রাতারগুল পর্যটন স্পট ভ্রমণে এসেছেন পর্যটকরা। এ নিয়ে আরও জানাতে সিলেটের রাতারগুল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় সেখানে কেমন দেখছেন এবং পর্যটন খাত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, হ্যাঁ, আমি জলারবন রাতারগুলেই রয়েছি এবং এটি কিন্তু পৃথিবীর 22টি যে মিঠা পানির বন রয়েছে তার মধ্যে অন্যতম একটি, এবং এই উপমহাদেশে মাত্র 2টি এরকম স্বাদু পানির বন রয়েছে। তার মধ্যে কিন্তু বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলায় একটি। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে রাতারগুল শুধুমাত্র যে পর্যটন প্রেমীদের বিনোদনের কেন্দ্রবিন্দু তেমনটি নয়, এর পাশাপাশি কিন্তু এখানে পর্যটন ভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু বেশ চাঙ্গা থাকে। কারণ হচ্ছে এখানকার প্রায় 150 পরিবার এই যে তারা নৌকা এবং এখানকার যে দোকান, তারপরে রেস্টুরেন্ট সহ নানা কিছুর সাথে জড়িত, এবং 150 শতাধিক পরিবারের পাশাপাশি যদি আমি ধরে রাখি যে আরও অন্যান্য যে নৌকার পাশাপাশি অন্যান্য যে রয়েছে, অনুষঙ্গ রয়েছে, সেগুলোতে মিলিয়ে কিন্তু প্রায় 1000 খানেক মানুষ কিন্তু এই পর্যটন নির্ভর অর্থনীতির সাথে জড়িত রয়েছেন। তো আরেকটি বিষয় আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আজকের যে পর্যটকদের সংখ্যা, আজকে কিন্তু আবহাওয়া অত্যন্ত ভালো থাকায় এবং ঈদের ছুটি তো ইতোমধ্যেই প্রায় 11 দিন ছুটি পেয়েছেন সবাই। এই ছুটিতে কিন্তু আজকে প্রাণ ভরে সবাই এই রাতারগুল জলারবনে তারা ভ্রমণ করছেন। এবং ভ্রমণ পিয়াসুদের সাথে আমরা যখন কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে বারবার এই জলারবনে হারিয়ে যেতে মন হারিয়ে যায়। এবং অনেকেই আমরা দেখলাম যে ভিতরে তারা কিন্তু গান করছেন, তারপর কেউ ছবি তুলছেন, কেউ কিন্তু এখানে নিজের মতো করে ছবি আঁকছেন, অনেক কিছুই কিন্তু আমরা দেখলাম। শৈল্পিক যে চিত্রটা সেটি ফুটে উঠেছে এখানে। আর এটির মূল কারণ হচ্ছে ভিতরের যে নৈসর্গিক পরিবেশ। যদিও আমরা এখন ঘাটে রয়েছি, কিন্তু ভিতরের যে নৈসর্গিক পরিবেশ সেটি কিন্তু অতুলনীয় সুন্দর। প্রকৃতির সব সৌন্দর্য কিন্তু ঢেলে দিয়েছে এই রাতারগুলে, এবং এখানকার সিলেট থেকে আসার ব্যবস্থা অনেক ভালো। তবে আমরা পর্যটন প্রেমীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আরেকটু যদি পর্যটন শিল্পের জন্য যে রাস্তাঘাটের প্রয়োজন, এগুলো যদি আরেকটু ভালো করা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে আসা আরও সহজ হবে। এবং আমরা কথা বলেছি বন বিভাগের সাথে, বন বিভাগ বলছে তারা পর্যটন প্রেমী যারা দর্শনার্থী রয়েছেন তাদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেই ব্যবস্থাটি তারা করছেন। এবং আমি যেমনটি আপনাকে প্রথমেই বলছিলাম, এখানে যে আজকে 150 শতাধিক যে নৌকা, সেই 150 শতাধিক নৌকা কিন্তু আজকে মোটামুটি বলা চলে যে তারা সবগুলোই কিন্তু ভাড়া হয়ে গেছে, এবং বন বিভাগ কর্তৃক যে নির্ধারিত ফিস দিয়ে কিন্তু সবাই এখানে ঢুকছেন এবং সুন্দর চমৎকার পরিবেশ সবাই উদযাপন করছেন। ঈদকে রঙিন করে রাঙিয়ে রাখার জন্য, স্মরণীয় একটি ঈদ উদযাপনের জন্য কিন্তু সবাই এই রাতারগুলে আসেন এবং তারা দিনভর উদযাপন করেন তাদের সেই ছুটির মুহূর্তগুলো। তো এই ছিল আমার কাছে আসলে সিলেটের রাতারগুল থেকে সর্বশেষ। খুলনার রূপসার দারোগার ভিটা এলাকায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 4 জন। পুলিশ জানায়, ভোরে আম ভর্তি ট্রাক রূপসা সেতু এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ইজি বাইকের চালক রফিকুল ইসলাম ও যাত্রী 12 বছর বয়সী শিশু তানজিমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কানাডার অন্টারিওতে লেকে ছোট নৌকা ডুবে 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এদের একজন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং আরেকজন বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ রাকিব। 2 জনের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। কানাডা থেকে আরও জানিয়েছেন সৈয়দ ইফতেখার। কানাডায় 2 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেলে অন্টারিওর স্টেরজিয়ন লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাংলাদেশ গার্মেন্টস শিল্পের পরিচিত মুখ, বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ রাকিব ও বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু। পুলিশ এক বিবৃতিতে জানায়, পরিবার নিয়ে তারা লেকের পাড়ে ঘুরতে যান। পরে 2 জনে ছোট বোটে ভ্রমণে বের হন। হঠাৎই নৌকাটি উল্টে যায়। তাদের পরনে লাইফ জ্যাকেট না থাকায় তলিয়ে যান। পরে উদ্ধারকর্মীরা মরদেহ তুলে আনেন। অপ্রত্যাশিত এই ঘটনায় প্রশ্ন উঠেছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তাদের মরদেহ দ্রুত ঢাকায় পাঠানোর কার্যক্রম চলছে। নিহত পাইলট গুড্ডুর মেয়ে কানাডায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ঈদ উপলক্ষে পরিবার নিয়ে তিনি মেয়ের কাছে এসেছিলেন। তিনি এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলট ছিলেন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।
টানা তৃতীয় দিনের মতো অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। তাদের দমাতে মাঠে নেমেছে পুলিশের পাশাপাশি মার্কিন সেনারা। ট্রাম্পের দাবি, শহরের আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। এটিকে জঘন্য ঘটনা বলছে লস অ্যাঞ্জেলেসের মেয়র। আরও জানাচ্ছেন তানভীর জনি। অভিবাসী বিরোধী অভিযানের জেরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনী। ধীরে ধীরে আন্দোলন রূপ নিচ্ছে সহিংসতায়। বিক্ষোভ দমাতে এরই মধ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেসের প্রধান মহাসড়ক 101 ফ্রিওয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় গ্রেনেড ও হেলিকপ্টারের শব্দ শোনা গেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন বেশ কয়েকজন। বিক্ষোভকারীরা সড়কে আগুন ধরিয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। এমন অবস্থায় বিক্ষোভ দমাতে এবং শান্তি ফেরাতে সেনা মোতায়েনের বিকল্প নেই বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের জবাব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের ঘটনাকে জঘন্য ও বেআইনি বলে নিন্দা জানিয়েছেন শহরের ডেমোক্রেটিক মেয়র কারেন বাস। ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনকে উস্কে দেওয়ার অভিযোগ করেন তিনি। What we're seeing in LA is chaos caused by the administration. People should exercise their right to protest. That's their First Amendment right. But people should also exercise that right peacefully. We do not want to play into the administration's hands. We're working with officials, we're organizing resources. হোয়াইট হাউসের মসনদে বসে শুরুর দিকে বিতর্কিত সব পদক্ষেপ নিয়েও চমক দেখাচ্ছিলেন ট্রাম্প। সম্প্রতি এই ইস্যুগুলো বুমেরাং হয়ে আসছে ট্রাম্পের জন্য। তানভীর জনি, এখন বিশ্ব। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে নিরাপত্তা জোরদারে মহড়া করেছে সোয়াট টিম। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ এই টিম ছাড়াও ম্যাচের দিন বোম নিষ্ক্রিয় টিমের পাশাপাশি থাকবে ডগ স্কোয়াড। নিরাপত্তা মহড়ায় সন্তুষ্ট বাফুফে, তবে ম্যাচের দিন পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে অনেক বিশেষ আয়োজন। শরীফ রওশনের প্রতিবেদন। সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনার পারও ততই বাড়ছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর বাফুফে। 48 ঘন্টারও কম সময় আছে ম্যাচের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে। নিরাপত্তা জোরদারে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত সোয়াট টিমের মহড়া। সঙ্গে ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী দলেও থাকবে দেশের ফুটবলের আলোচিত এই ম্যাচে। আইনগত যেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা সেটা ইনশাল্লাহ নিব তাদের বিরুদ্ধে। এরকম করলে এটা আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। আমরা 3টার আগেই গেট খুলে দেবো, এরকম প্ল্যান আমাদের। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখে সন্তুষ্ট বাফুফে। তাজর আউয়াল জানিয়েছেন, ম্যাচের ভেতর কোনো দর্শক ঢুকলে তাৎক্ষণিকই নেওয়া হবে ব্যবস্থা। যে সাপোর্ট দেওয়া দিচ্ছে, আজকে যদি দেখে থাকেন যে সোয়াট টিম যে ইভ্যাকুয়েশন ড্রিলটা করেছে, প্লাস ডগ স্কোয়াড দিয়ে যে ওনারা অলরেডি সুইপটা করে দিয়েছে, এটা পরে কিন্তু আমরা স্টেডিয়াম বন্ধ করে দিব। এবার যদি ফ্লেয়ার্স হয়, এটা কিন্তু একটা মামলা হবে। এই মামলাটা কিন্তু মেবি একটা বিস্ফোরক মামলা হতে পারে, বিকজ এটা একটা বিস্ফোরক ইস্যু। তবে ম্যাচের একদিন আগে অনেক আয়োজন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। এলোমেলো পরিকল্পনায় ফুটবল আবহ তৈরির বিশেষ আয়োজন শেষ সময়ে বাতিল হওয়ার সম্ভাবনার কথাই জানিয়েছেন তাজওয়ার। এই মুহূর্তে আমরা অনুমতি পাই নাই। আবহাওয়া কিন্তু খুব খারাপ, এই যে এখন খুব গরম, এখন তো হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে। সো স্কাই ডাইভিং এর জন্য এটা আমাদের মনে হয় না একটা সুটেবল টাইম, আর এটাকে রিস্কি এরিয়া হয়ে যায় যদি স্কাই ডাইভ করে মিস করে প্ল্যাটফর্ম। এটাও মানে সেফটি সিকিউরিটি দেখে কিন্তু আমরা মনে করেছি এটা এখন মেবি না করলেই বেস্ট। সব আয়োজন সম্পন্ন করে দর্শকরা যেন সুন্দর একটি ম্যাচ উপভোগ করতে পারে, সেই চেষ্টাই করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শরীফ রওশন, এখন ঢাকা। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে শিরোনামগুলো আরো একবার।
ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার করা হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তে অপরাধ প্রমাণিত হলেই গ্রেপ্তার। আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। 4 দিনের সফরের সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। 4 ভ্যাকসিনেও আক্রান্ত কোভিডে 9 দিনে 42 জনের ভাইরাস শনাক্ত। নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতি তুলনামূলক কম। রাজধানীতে সব মিলিয়ে 7.5 লাখ পিস চামড়া সংগ্রহ। সাভারের শিল্প উপদেষ্টা, নির্বাচিত সরকার এলে দ্রুত শেষ হবে সিইটিপির উন্নয়ন, আশা ট্যানারদের। এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে সোয়াট টিমের মহড়া। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বাফুফে, মাঠের ভেতরে দর্শক ঢুকলে পুলিশে দেয়ার হুঁশিয়ারি। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।